বিএনপির 4টি দাবি যদি খুব সংক্ষেপ করে আমরা বলি, সেটি হচ্ছে গিয়ে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে। এখানে একটু কনফিউশন আছে, তারা কি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে নাকি তারা ডিসেম্বরের মধ্যে কি বলে রোড ম্যাপ চেয়েছে, একটু ক্লিয়ার করবেন। 2 নাম্বার, তারা বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগ করেছেন, বিশেষ করে 2 জন ছাত্র উপদেষ্টা যারা রয়েছেন, তারা সংস্কারের কথাও বলেছেন, একমত তারা, এবং তারা আওয়ামী লীগের বিচার দাবি করেছেন। এই 4টি আমি জানতে পেরেছি, আপনি যদি একটু বলতেন। ধন্যবাদ। এই মেনলি 4টি দাবি, এর বাইরে অন্য যে কথাগুলো হয়েছে সেগুলো আমরা যেহেতু প্রকাশ হয়নি সেগুলো আমরা জানি না। এই 4টি দাবির ভিতরে কিছুটা মানে হিডেন বক্তব্য আছে, কিছুটা অস্পষ্ট বক্তব্য আছে, যেটাই হচ্ছে যে যদি এই 4টি দাবি সরকার মেনে নেয় তাহলে তো বিএনপির আর কোনো কথা থাকে না, আপত্তি থাকে না। কিন্তু বিএনপি জানে যে সরকার যদি একটি দাবিকে যদি সামনে আনে, সেটি হলো যে বিচার, বিগত সরকারের যত অপরাধী সবার বিচার সম্পন্ন করার পর তারপরে নির্বাচন, এই একটি দাবি যদি সরকার যদি বিএনপিকে দিয়ে মানিয়ে নিতে পারে, তাহলে কিন্তু নির্বাচন ডিসেম্বরে কেন 3 ডিসেম্বরেও হবে না। কারণ বিচার ব্যবস্থা এটি দীর্ঘ প্রক্রিয়া, একজনকে দোষী সাব্যস্ত করা এবং যেভাবে এক একজনের নামে শত শত মামলা হয়েছে, তো একটি মামলা শেষ করার পরে আরেকটি মামলা শুরু করা, একটি মামলা শেষ করে সেই মামলা সাজা ঘোষণা করে আরেকটি মামলা শুরু করার এই টোটাল প্রক্রিয়াটি দীর্ঘ সময় ব্যাপী হবে। সেজন্য সরকার বারবারই এই জায়গাটায় স্থির থাকতে চাচ্ছে যে বিচার ব্যবস্থাটা সম্পন্ন করব। সংস্কার এবং বিচার এই দুটি ব্যবস্থাই কিন্তু দীর্ঘ সময় সাপেক্ষ, এইটি কিন্তু নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে হয় না। এখন বিএনপি যদি এটা মেনে নেয় যে কিছু সংস্কার করে সরকার নির্বাচন করবে বিএনপির দাবি অনুযায়ী, বিএনপি বলছে যে তারা ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিচার করবে। অর্থাৎ বিএনপি এটা বুঝতে পারছে যে বিচার শেষ করার পরে যদি নির্বাচন দিতে হয় তাহলে কিন্তু এজন্যে আর নির্বাচন হবে না। সেই জন্য বিএনপি সরকারকে আগাম বলে দিচ্ছে যে আওয়ামী লীগের বিচার আমরা ক্ষমতায় গেলে আমরা করব। অর্থাৎ তারা নিশ্চয়তা দিচ্ছে যে আপাতত বিচারটা আপনারা যেভাবে চলছে এভাবে চলুক, আপনাদের শেষ করতে হবে না। এটা হলো নাম্বার 1 বক্তব্য। দ্বিতীয়টি হচ্ছে বিএনপি 3 জনের পদত্যাগ চেয়েছে। একটি হলো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, আর বাকি 2 জন হলো ছাত্র উপদেষ্টা। এখন ধরুন যে সরকার এই দাবিটি খুব সহজে মেনে নিতে পারে, সরকার তার অস্তিত্ব রক্ষার জন্য এই উপদেষ্টা 2 জনকে এবং খলিলুর রহমান সাহেবকে হয়তো পদত্যাগ করিয়ে দিল, স্যাক করিয়ে দিল। কিন্তু বিচার যদি শেষ করতে না পারে সরকার, তাহলে যেটা হবে যে বিএনপি এসে বিচার করবে এই মর্মে সরকার কোনো গ্যারান্টি বিএনপির কাছ থেকে পাচ্ছে না। যদি বিচার বিএনপি না করতে পারে তাহলে বিএনপি আবার এই সরকারের যে ব্যর্থতাগুলো আছে, গত 10 মাসের ব্যর্থতা এবং যতদিন পর্যন্ত নির্বাচন না হবে ততদিন পর্যন্ত যে ব্যর্থতা, সেগুলো নিয়ে এই সরকারের থেকেও কিন্তু এই বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মামলা হতে পারে। সেজন্য বিএনপি মনে হচ্ছে যে সরকারকে ক্লিন চিট দিল, সরকার বিএনপিকে পাশে পেয়ে আপাতত পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা, এবং এই যাত্রায় হয়তো বেঁচে গেলেন এরকম মনে হচ্ছে। কিন্তু আসলে এই দাবিগুলোর ভেতরে অনেক অন্তর্নিহিত বক্তব্য রয়ে গেছিল, যেগুলো সমাধান করা বর্তমান সরকারের পক্ষে সম্ভব না এবং বিএনপিকেও সন্তুষ্ট করা সম্ভব না। একটা ফাঁক থেকেই গেল। তাহলে সেনাবাহিনীও তো প্রধান উপদেষ্টার পদত্যাগের কথা বলেননি, পদত্যাগের বিষয়টি আসলো কেমন করে? এটা ওদের উদ্ভাবিত, এটা হচ্ছে এক ধরনের সেন্টিমেন্টাল গেম। সেনাবাহিনী প্রধান যে বক্তব্যগুলি দিয়েছিলেন সেই বক্তব্যগুলি স্পষ্ট বক্তব্য, সাধারণ মানুষেরও ওই একই বক্তব্য, অন্যান্য রাজনৈতিক দলেরও ওই একই বক্তব্য, যে আপনি রাজনৈতিক দলকে পাশ কাটিয়ে, দেশের জনগণকে পাশ কাটিয়ে এইরকম দুটি মারাত্মক সিদ্ধান্ত নিতে পারে না অন্তর্বর্তী সরকার। সেনাবাহিনী প্রধান সেই কথাটিই বলেছে, সাথে যোগ করেছে যে জাতিসংঘের
যে টিম এসেছিল সেই টিম চাইছিল সেনাবাহিনীর সাথে বসতে, সরকার সেটাও বসতে দেয়নি। তারপরে হচ্ছে যে সেনাবাহিনীর শক্তিতে বলিয়ান হয়ে সরকার ক্ষমতায়, অথচ সেনাবাহিনীকে কোনো কিছুই জানানো হয় না সরকারের সিদ্ধান্তগুলো। তো এই জিনিসগুলো সেনাবাহিনীকে অবজ্ঞা করার সামিল। সে কারণে সেনাবাহিনী প্রধান এটা বলতেই পারেন। এখন নতুন করে এই যে মানে পদত্যাগের নাটক যেটা করা হচ্ছে, সেইটা হচ্ছে জাস্ট জনগণকে বোঝানো যে আমাকে কাজ করতে দেওয়া হচ্ছে না। জনগণের কাছে এক ধরনের বিচার চাওয়ার মতন, যে আপনারা দেখুন আমাকে বহিঃশক্তির মানে বাইরের কোন একটা শক্তির ইন্ধনে এবং পরাজিত শক্তির ইন্ধনে, এই দুটি শব্দ যোগ করে নিয়েছে, যে পরাজিত শক্তির ইন্ধনে এবং বহিঃশক্তির ইন্ধনে একজোট হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাকে কাজ করতে দেওয়া হচ্ছে না। আমি যদি কাজ করতে না পারি তাহলে গণতন্ত্রের ভবিষ্যৎটা কোথায় যাবে? এরকম একটি সেন্টিমেন্টাল টোপ উনি জনগণের সামনে দিয়েছেন এবং জনগণের এক অংশ সেটা গ্রহণও করেছে। আমরা দেখতে পাচ্ছি যে সামাজিক মাধ্যমে এমন কথাও উঠেছে ওদের পক্ষ থেকে যে সেনাবাহিনী প্রধান এই কথাগুলো বলতে পারেন না, এটা আইনত তিনি বলার অধিকার রাখেন না, এটা আইনের লঙ্ঘন। বলতে পারেন না, সেনাপ্রধান তো, তিনি তো গণতন্ত্র চান, এটা তো একটা অদ্ভুত ব্যাপার। না, এই যে কথাগুলো তারা করতে চাননি, এই যে কথাগুলো তারা বলছে যে এই কথাগুলো বললে সেনাপ্রধানের বিরুদ্ধে আইনগত কি ব্যবস্থা নেওয়া যাবে তারা সেইটা প্রচার করছে। কিন্তু সেনাবাহিনী প্রধান হয়ে শুধু না, যে কোনো জনগণও যে দাবিটা করতে পারে, একজন সাধারণ নাগরিকও এই দাবিটা করতে পারে। এটা করলেই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন আপনি, আপনার আইনগত ভিত্তিটা কোন জায়গায়? এখন সেনাবাহিনীর আইএসপিআর কর্তৃক যে নির্দেশিত চার্ট, যে 5ই আগস্টের পর যারা সেনা হেফাজতে ছিল বিগত সরকারের, তার ভিতরে যে বিচারপতি ছিলেন, সেই বিচারপতি যদি সেনানিবাসে থাকেন আত্মগোপন করে পরিবার সহ, তাহলে ওদের যে বিশেষ আদেশ সুপ্রিম কোর্টের, যে আদেশ বলে সরকার ক্ষমতাসীন, সেই আদেশটি কে সই করলেন? তাহলে কেউ এটা জালিয়াতি হয়েছে? এই প্রশ্ন তো উঠতেই পারে, জনসাধারণের মনে এই প্রশ্ন উঠতে পারে, সেনাবাহিনী প্রধানের মনে এই প্রশ্ন উঠবেই। এখন মুশকিলটা হচ্ছে যে সেনাবাহিনী প্রধান বা সেনাবাহিনীও কিন্তু জানে প্রথম দিন থেকে যে এই জায়গাটায় একটা সমস্যা রয়ে গেছে, এই সুপ্রিম কোর্টের এই আদেশের ভিতরে সমস্যা রয়ে গেছে। সেনাবাহিনীর থেকেও কিন্তু এতদিন এই জিনিসটা পরিষ্কার করা হয়নি। তো এই জিনিসটা যেভাবেই হোক, কারো চাপে হোক বা জিনিসটা প্রচার হওয়ার পরে বাধ্য হয়েছে আইএসপিআর এটি প্রচার করতে। প্রচার হওয়ার পরে এখন দেখা যাচ্ছে যে গলতটা গোড়াতেই রয়ে গেছে। এটা নিয়ে একটি রিট হয়েছিল হাইকোর্টে। হাইকোর্টে রিটের পরে সেখানে বলা হয়েছিল যদি আমাদেরকে এই জিনিসটি দেখতে না দেওয়া হয়, আমাদের সামনে উন্মোচন না করা হয় যে কিভাবে সই করেছেন, কে সই করেছেন, কখন সই করেছেন এবং কোন আদেশ বলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই জিনিসটি করলেন, সেটি আমাদেরকে দেখতে দিতে হবে। যদি দেখতে না দেওয়া হয় তাহলে আমরা এর বিরুদ্ধে পরবর্তীতে জুডিশিয়াল ক্রাইম হিসাবে একটি মামলা সুট করব। তো সেই জিনিসটি আর পরে প্রকাশিত হয়নি, ওই রিটটি ওই অবস্থায় পড়ে আছে, ধামাচাপা পড়ে আছে। ওই রিটটির ভবিষ্যৎ আমরা জানি না। জি, এখন আমি একটু এই আজকের বৈঠকে ফিরতে চাই। বিএনপি যে দাবিগুলো করলো, আমি জামাতের সঙ্গে বৈঠকটিও শেষ হয়েছে, জামাতও বিএনপির মতোই সংস্কার এবং নির্বাচনের রোড ম্যাপ একসঙ্গে চেয়েছে। ফলে আমরা বুঝতে পারছি বিএনপির সঙ্গে জামাতেরও কিছু কথাবার্তা হয়তো হয়েছে। এখন সামগ্রিকভাবে আপনি বলছেন আপাতত প্রধান উপদেষ্টা কি পদত্যাগ থেকে দূরে সরে আসলেন। তিনি আজকে আমরা দেখলাম উপদেষ্টা পরিষদের সঙ্গে যে বৈঠক ছিল, সেখানে বৈঠকের পরে উপদেষ্টা প্ল্যানিং উপদেষ্টা তিনি ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি বলছিলেন যে তাদের বৈঠকে পদত্যাগের ব্যাপারে ডক্টর ইউনূস কিছু বলেননি। এবং আজকে আমরা বিএনপির সঙ্গে যে বৈঠক হলো সেখানে দেখলাম পদত্যাগ নিয়ে কোনো আলাপ নেই। এখন জামাতের সঙ্গে যে বৈঠক হলো সেখানেও পদত্যাগের বিষয়ে কোনো আলাপ নেই। এবং আমরা এটিও জানি বিএনপি আগেই বলেছিল যে তারা তো ডক্টর ইউনূসের পদত্যাগ চাননি। সো এখন এই মুহূর্তে তাহলে পদত্যাগ তিনি করবেন না, এই সিদ্ধান্তে কি আপনি উপনীত হতে পারবেন? উনি পদত্যাগ করবেন না, এটা মানে যদি বিএনপির সাথে আজকে মিটিং বৈঠক নাও হতো, জামাতের সাথে বৈঠক নাও হতো, তবুও বলে দেওয়া যায় যে উনি পদত্যাগ করবেন না। এই পদত্যাগের প্রশ্নটি উঠেছে জনগণের সেন্টিমেন্টকে কাছে পাওয়ার জন্য, সাধারণ মানুষকে বোঝানোর জন্য যে আমাকে কাজ করতে দেওয়া হচ্ছে না।
ব্যাপারটি হচ্ছে সেনাপ্রধানের যে বক্তব্যটি এসছে ওইটা একটা বোমশেলের মতো, ওইটা জনসাধারণের মধ্যে প্রচার হওয়ার পরে এখন স্বাভাবিকভাবেই জনসাধারণের পক্ষ থেকে ওনার প্রতি যেটুকু সিম্প্যাথি ছিল, সমর্থন ছিল সরকারের প্রতি, সেটুকু মুছে যাচ্ছে। কারণ এই বক্তব্য তো জনগণেরও বক্তব্য, সাধারণ মানুষেরও বক্তব্য। তো সেই যে ধাক্কাটা, সেইটাকে ড্যামেজ কন্ট্রোল করার জন্য উনি এই সেন্টিমেন্টাল কথাগুলো বললেন যে আমি পদত্যাগ করব, আমি চলে যাব। বেসিক্যালি উনি পদত্যাগ করবেন না, উনি চলেও যাবেন না। তো এইটা বলাতে যেটা হলো যে এখন বিএনপি জামাত দুইজন পাশাপাশি আসলো, তারা সরকারকে একটু সমর্থন দিল, সরকারের যেটুকু সমর্থন দরকার ছিল সেটুকু পেল। এটা সরকারের জন্য একটা প্লাস পয়েন্ট, এবং এইটুকু পাওয়ার জন্যই হয়তো এই মানে পদত্যাগের বিষয়টি সামনে এসছে। জি, বুঝতে পেরেছি। এখন যে বিষয়টি তাহলে দাঁড়ালো যে বিএনপি তো আসলে আগের থেকে এই অবস্থাতেই, আপনি আপনি আমার সঙ্গে এই আয়োজন অনুষ্ঠান আগেও বলেছিলেন যে আসলে পদত্যাগ করবে না, তাই তো? এখন যেটি দাঁড়ালো তাহলে এই এই বৈঠকের পরে পরিস্থিতি কোন দিকে মন নিবে? যা এনসিপির সঙ্গে এখন যমুনায় বৈঠক শুরু হয়েছে, কোনো বাম দলকে কিন্তু এই বৈঠকে আমরা দেখলাম না। না, বাম দলকে ডাকেনি, এবং এইটা ওই বাম দল যেহেতু আপনার এই করিডোরের বিষয়ে একটা আপত্তি জানিয়েছে, বাম বাম মোর্চা, বাম ঐক্য জোট, গণতান্ত্রিক বাম জোট, যেটা তারা করিডোর এবং চট্টগ্রাম বন্দরের এই ইজারা বিষয়ে তাদের আপত্তি জানিয়েছে। সে কারণে ডাকতে না পারে। আরেকটি কারণ হচ্ছে যে তাদেরকে আসলে পার্টি বলেও মনে করে না। বাম দলগুলো যতই নিজেদেরকে এই সরকারের একদল সমর্থক বলে মনে করুক, বা এই অভ্যুত্থান বিপ্লব এইসব কথাবার্তা বলুক, বেসিক্যালি সরকারের ভেতর থেকে এই বাম দলগুলোকে যতগুলো পোস্ট দেওয়া হয়েছে, বিভিন্ন বিভিন্ন জায়গায় তাদেরকে পদে বসানো হয়েছে বাম লোকদেরকে ডেকে, ওইটুকুই। এরপরে আর কোনো এদের কোনো ভ্যালু সরকারের কাছে নেই, এক পয়সা ভ্যালু নেই।